হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো অবশেষে জিন 3 ওটিটিতে চলে আসলো এবং যেহেতু এই সিনেমাটা খুব বেশি হলে মুক্তি পায়নি, সো আমি অপেক্ষা করতেছিলাম যে কবে সিনেমাটা ওটিটিতে আসে। ফাইনালি সিনেমাটা চলে আসলো। এখন আপনাদের অনেকের মনে হতে পারে যে এই রকম সিনেমার জন্য আমি কেন অপেক্ষা করেছি। এর কারণ হলো এর আগের দুইটা পার্ট আমি আমার মূল্যবান সময় নষ্ট করে দেখেছি, সো সেজন্য আমি মূলত এক্সাইটেড ছিলাম যে 3 নাম্বার পার্টটা আসলে কেমন হয়। অনেকের কাছে শুনেছি সিনেমাটা বেশ ভালো হয়েছে, আগের দুইটার থেকে এই সিনেমাটা বেশ ভালো হয়েছে। সো সবকিছু মিলিয়ে আসলে আমি এই সিনেমার জন্য ওয়েট করেছি। ফাইনালি দেখে ফেললাম। কেমন লাগলো মা, মোনা, জিন 3 সেটা নিয়ে কথা হবে এই ভিডিওতে। তো শুরু করা যাক। এই স্টোরি নিয়ে যদি বলি, দেন স্টোরির বেসিক আইডিয়াটা বেশ ভালো ছিল। তো এখানে একটা বাচ্চার গল্প দেখানো হচ্ছে, তিনি অ্যাক্সিডেন্টলি মারা যায়। তো রহস্যময় ভাবে তার বোন এসে বলে যে ও মারা যায়নি এবং কবর করে যখন তাকে উদ্ধার করা হয় তখন দেখা যায় তিনি একদমই জীবিত। তো এরপরে ওই বাচ্চাটা নর্মাল লাইফে ফিরে যেতে পারে না, তার মধ্যে বেশ ভালো রকম পরিবর্তন চলে আসে। কেন পরিবর্তন আসে এই ব্যাপারটা এক্সপ্লোর করে এখানের আমাদের গরিবের শার্লক হোমস, বাংলার শার্লক হোমস সজল। ছেলেটার সাথে অ্যাকচুয়ালি কি ঘটেছিল, কবরের মধ্যে 48 ঘন্টা ছেলেটা কিভাবে থাকে এবং সেখান থেকে ফিরে আসার পর তিনি নর্মাল লাইফ লিড করতে পারে না কেন, মানে তিনি আগের মতো কেন আচার আচরণ করে না, এসব জানতে হলে আপনাকে দেখে নিতে হবে জিন 3। বাট আমি এই সিনেমাটা দেখার জন্য আপনাকে একদমই রিকমেন্ড করবো না। আপনি যদি আমার রিভিউটা দেখে ফেলেন সেটাই আপনার জন্য যথেষ্ট। তো শুরুতেই যে কথাটা বলতে চাইবো সেটা হলো, দেখেন এর আগের যে দুইটা সিনেমা ছিল ওই দুইটা সিনেমার থেকে এই সিনেমার যে স্টার্টিংটা বেশ ভালো হয়েছে। যদিও কিছু ব্যাপার দেখতে খুব অড লাগে, বাট স্টিল এই স্টোরিটা যেভাবে শুরু হয় সেট আপটা বেশ ভালো ছিল। বাট অ্যাগেইন মানে প্রত্যেকটা সিনেমায় যেটা হয় যে তারা হুমড়ি খেয়ে পরে একটা টাইমে গিয়ে, সেটাই হয়েছে। অন্য সকল বিষয় নিয়ে কথা বলার আগে প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাক্টিং। তো সজল খুব মাথা নষ্ট টাইপ অ্যাক্টিং তিনি যে করেছে সেটা না, তো এইটা আসলে ডিপেন্ড করে একজন ডিরেক্টর তাকে কিভাবে গাইড করে বা তার থেকে কতটুকু ভালো অ্যাক্টিং বের করে আনে এটার উপর। তা আপনি দেখবেন যে ভিকি জাহেদের কাজের মধ্যে ছোটখাটো স্ক্রিন অন টাইম থাকে বাট ইম্প্যাক্ট বেশ ভালো থাকে। বাট এখানে পুরো সিনেমা জুড়ে তিনি যে কি বিরক্তিকর নাটকটাই না করে, মানে কাউয়ার শীতকার দেখে তিনি যে ভয় পায়, ও মাই গড। বিষয়টা যদি আমি আপনাদের আরেকটু খুলে বলি, দেন এখানে একটা রুমের মধ্যে সজল সাহেব অনেকগুলো কাক দেখতে পায়। তো কাক দেখার পর তার শরীরের মধ্যে অন্যরকম একটা ভয় ঢুকে যায়। আমি জানি না যে মানুষ কাক দেখলে এত ভয় কেন পায়। কাক তো আমরা রাস্তাঘাটে প্রতিনিয়ত দেখি, তো হুট করে যদি রুমের মধ্যে বেশ কিছু কাক এসে যায় তো সেই কাক দেখে তো আমি অবশ্যই নায়িকার বুকে ঝাঁপিয়ে পড়তে চাইবো না, রাইট? তো সজল সাহেব চায় দরজা খোলো এবং নায়িকাকে ডাকে, বাট আনফর্চুনেটলি নায়িকার কোলে সে ঝাঁপিয়ে পড়তে পারে না। অন্যদিকে নায়িকার কথা যদি বলি, নায়িকার কথা যেহেতু আসলো, নুসরাত ভাই ন্যাকামির একটা লেভেল থাকে। তো ন্যাকামি পুরো সিনেমা জুড়ে তিনি করেছে, এটা যদি আমি বলি দেন তাকে আসলে খুব সহজেই ছেড়ে দেওয়া হবে, বাট আমি সেটা করব না। তিনি এখানে ন্যাকামি করেনি। আপনারা তো ছোটবেলায় অনেক মিনার কার্টুন দেখেছেন, রাইট? তো মিনার কার্টুনের মধ্যে যেভাবে একটা ক্যারেক্টার কথা বলে যে মিনা রাজু, মানে জিনিসটা অনেক চিকন গলায় বলে বা সেরকম বলে, তো পুরো সিনেমা জুড়ে তিনি এত ভয়ঙ্কর রকম ন্যাকামি করে। তো তার কথা বলার টোন ছিল কিছুটা এরকম, এখন আমরা জাজ মাল্টিমিডিয়ার সাথে একটা গু বানাবো এবং জাজ মাল্টিমিডিয়া যদি গু বানায় তাতে আমার কি, আমাকে তো টাকা দিলেই হবে, আমাকে টাকা দিবে, আমি অ্যাক্টিং করবো, দ্যাটস ইট। সো তার অ্যাক্টিং এর ধরন ছিল কিছুটা এরকম। পুরো সিনেমার জন্য তিনি নাকে পেঁচায় কথা বলে, নাকে পেঁচায় ডায়লগ ডেলিভারি করে। জিনিসটা তো আপনার গায়ে লাগবে, ভয়ঙ্কর রকম গায়ে লাগবে। ন্যাকামি আপনি নিতে পারবেন না। জাজ মাল্টিমিডিয়ার জিন লাইন আপের যতগুলো সিনেমা আছে, জিন ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং 3 নাম্বার পার্ট, তো প্রত্যেকটা সিনেমায় আমি একটা ব্যাপার খেয়াল করেছি, সেটা হলো প্রথম সিনেমাটা যে আসলো, পরের সিনেমাটা আসলো, তো দর্শক কিন্তু বেশ ভালোভাবে নিয়েছে। সিনেমাটা নিয়ে আমরা যত ট্রোল করি, যত মস্করা করি, দর্শক সিনেমাটা গ্রহণ করেছে। যদিও সিনেমাটা দেখার সময় তারা হেসেছে, বাট স্টিল হাসার জন্য হলেও সিনেমাটা তারা দেখেছে। বাট দুঃখজনক বলেন বা ভালো ব্যাপার বলেন যে এরপরে পরিচালকরা বা প্রোডাকশন হাউস যে একটু সিরিয়াস হয়ে সিনেমাগুলো নির্মাণ করবে, পরের সিনেমাগুলো সেই কাজটা তারা করেনি, বরঞ্চ তারা আরো স্টুপিড হয়ে গেছে। এই সিনেমাটা যখন আমি দেখি তো একটা টাইমে গিয়ে আমার মনে হচ্ছে তারা জাস্ট আইডিয়া পাচ্ছে না, তারা যে নতুন কিছু দেখাবে সেরকম কোনো আইডিয়া পাচ্ছে না। সিনেমাটা জাস্ট একটা লুপের মধ্যে ঘুরতে থাকে। এবং হ্যাঁ, বিষয়টা এরকম ছিল যে সিনেমাটা আপনি নির্মাণ করতেছেন, হুট করে আপনার বাজেট শেষ হয়ে গেল, তো আপনি কি করবেন? একটা ঘরের মধ্যেই পুরো শুটিং এর কাজ সেরে ফেলবেন। তো নায়ক কি করবে? কাক দেখে ভয় পাবে, স্বপ্নে দেখে ভয় পাবে,
তিনি নায়িকাকে কোনো কারণ ছাড়াই মেরে ফেলবে, আবার একটু পরে দেখাবে যে ও এটা একটা স্বপ্ন ছিল। সো যত স্টুপিড জিনিসপত্র আপনাকে ঘরের মধ্যে বসেই দেখাতে হবে, কারণ আপনার বাজেট তো শেষ। সো জিন 3-র ক্ষেত্রে এই ব্যাপারটা হয়েছে একটা টাইমে গিয়ে, এবং যেহেতু এরকম অনেক সময় আমি নষ্ট করে ফেলেছি, সিনেমাটা তো শেষ করতে হবে তাই না, তো একটা টাইমে গিয়ে সিনেমাটা শেষ করে, সেখানে কিছু আলগা ইমোশন থাকে। এই তো এইভাবেই সিনেমাটাকে টেনে হিসড়ে জোরপূর্বক একটা গার্বেজ বানিয়ে তারপর শেষ করা হয়েছে। সো এই ছিল মা জিন 3 নিয়ে আমার রিয়াকশন। আমি জানি হয়তো অনেক লেজেন্ড সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন, আপনাদের উপর আমার আলাদা ভরসা আছে। সো আপনি যদি দেখে থাকেন, আপনার যে ভালো এক্সপিরিয়েন্সের কথা আমাকে অবশ্যই জানাবেন। যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, আপনার যদি ভালো লাগে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যদি ভালো না লাগে না করতে পারেন, পুরোটাই আপনার ইচ্ছা। এবং যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।